গতদিন যে জায়গাটা আমরা করতে করতে থেমে গিয়েছিলাম সেখান থেকে শুরু করি, তারপরে আমি পরের টপিকে আসছি। দেখো, আমরা স্বরধ্বনি এবং স্বরবর্ণ এই জায়গাটা পড়ছিলাম। সেখানে কিছু জায়গা এখনো বাকি রয়েছে। আমরা স্থানগুলো দেখেছিলাম যে কোন স্বরবর্ণগুলো কোন স্থান থেকে উচ্চারিত হয়, এবং সেই স্থান অনুযায়ী সেই স্বরবর্ণগুলোর কি নাম তেমন একটা টেবিল আমরা দিয়েছিলাম। আমি সেখান থেকে শুরু করছি এবং এটাকে শেষ করার পরে পরবর্তী টপিকে আসি। বাংলা ক্লাস স্যার, এটা নিয়ে দুটো হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে দুটোই হচ্ছে? হুম। এর আগে একটা হয়েছে আর এই একটা হলো? একদম, হ্যাঁ। তো এর আগের ক্লাসটা আমাদের এই ঝড় বৃষ্টির কারণে ইনকমপ্লিট ছিল। এখন এই সেইটাই আমি শেষ শুরু করব আজকে। যে এই জায়গাটা পর্যন্ত আমরা এগিয়েছিলাম, যে স্যার একটু শুরু কোন থেকে শুরু করুন না। সেদিন আমি যোগাযোগ করতে পারিনি, মানে ফোনে লাগেনি আর কি। ব্যাপার হচ্ছে যে প্রথম থেকে করলে যারা ক্লাসটা করেছেন তাদের পক্ষে তো আবার একটা বোরিং ব্যাপার চলে আসবে। তো আমি এই স্টাডি মেটেরিয়ালটা এখনো দিইনি, এটা আজকে কমপ্লিট করার পর স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দেবো। আপনি একটু পড়ে নিয়ে দেখে নিন, তারপরে যদি কিছু অসুবিধা থাকে তাহলে তার পরের জায়গাগুলোতে আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করে দিতে পারি। আজকে আপাতত আমরা যেখান থেকে শুরু করছি সেখান থেকে একটু কন্টিনিউ করুন। তার কারণ হচ্ছে যে এতজন ছেলে মেয়ে রয়েছেন, ঠিক আছে, তার তো তাদের ঠিক আছে, পক্ষে আবার এটা রিপিট হলে একটু মুশকিল। আচ্ছা। ঠিক আছে। তো এই টেবিলটা পর্যন্ত আমরা আলোচনা করে দিয়েছিলাম। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা আর একটা যে জিনিস আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি ভাবে এই ছবিটা সব বইয়েতেই আমরা পাবো। এটা কিসের ছবি আগে বলি। আমাদের যে স্বরধ্বনিগুলো উচ্চারিত হয়, সেই স্বরধ্বনিগুলোর মধ্যে একটা বাংলা, বাংলা শুধু নয়, পৃথিবীতে যে কোনো ভাষা তার একটা মূল ধ্বনি আছে। মানে যারাই কথা বলে পৃথিবীর যে কোনো দেশের মানুষ, সে পৃথিবীতে 3,000 4,000 যতই ভাষা আছে, প্রত্যেকের ভাষার কিছু মূল জিনিস রয়েছে, মূল স্বরধ্বনি রয়েছে। সেই মূল স্বরধ্বনিগুলোকে আমরা বলি মৌলিক স্বরধ্বনি। সেই জায়গাটা আলোচনা করব, যেভাবে প্রত্যেকটা সুরের আড়ালে, সুর মানে যখন আমরা গান চর্চা করি তার প্রাথমিক যে বিষয়টা, সেই প্রাথমিক বিষয়টা হচ্ছে সারেগামা পাধানি। তো সেই সারেগামা পাধানি, এটা বাঙালি এই দন্তস্বয় আকার সা এভাবে লেখে। আহ, বাঙালি লেখে রয়ে আকার রে, বাঙালি লেখে গয়ে আকার গা, ময়ে আকার মা, পয়ে আকার পা, ধয়ে আকার ধা, আর দন্তনয় হস্যই নি। এটা বাঙালি ছাত্রছাত্রীরা তাদের বোঝার সুবিধার্থে এইভাবে লেখি আমরা। তো এই লেখাটা আমাদের নিজস্ব বা আমাদের ব্যক্তিগত বর্ণকে কেন্দ্র করে, কিন্তু যে আওয়াজগুলো করি সেই আওয়াজগুলো শুধু বাঙালির মধ্যে সীমাবদ্ধ নয়। আমি বলতে চাইছি যে সা, এই আওয়াজটা সব সুরের মধ্যে প্রাথমিক পর্যায়ে আছে। রে, এই আওয়াজটা সব সুরের মধ্যে প্রাথমিক পর্যায়ে আছে। লেখাগুলো ভাষা ভেদে ভিন্ন হয়ে যাবে। হয়তো আমি বলতে চাইছি যে দন্ত সয়াকার সা কে কেউ এস এ সা, কেউ লিখবে আর ই রে, কেউ লিখবে জি এ গা, এভাবে লিখতে পারে। এরকম যত ভাষা আছে তত চিহ্নগুলো পাল্টে যেতে পারে, কিন্তু আওয়াজটা সবার স্বরযন্ত্র থেকে একই বের হবে। এটা যেমন সুরের কেন্দ্রবিন্দুতে আছে, তেমনি স্বরের কেন্দ্রবিন্দুতে, কথা বলার জন্য যে স্বর বা ধ্বনি লাগে, সাউন্ড লাগে, সেই স্বরধ্বনির কেন্দ্রবিন্দুতে
ঠিক এই রকম ভাবে 7টা স্বরধ্বনি আমাদের আছে, যেগুলো শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীর ভাষা বিজ্ঞান স্বীকার করেছে। সেগুলো হচ্ছে ই, সেগুলো হচ্ছে ই, সেটা হচ্ছে এ, সেটা হচ্ছে এ, অয়েজ ফলা আকার এ, সেটা হচ্ছে আ, তারপরে হচ্ছে অ, তারপরে হচ্ছে ও, আর তারপরে হচ্ছে উ। আমি যখন এগুলোকে লিখছি তখন আমাদের এই বর্ণগুলো মনে হচ্ছে হ্যাঁ স্যার এটা হচ্ছে হ্রস্বই, এটা এ, এটা অয়েজ ফলা আকার এ, এইগুলোকে আমরা এটাকে চিনি, এটাকে চিনি, এটাকে হয়তো চিনি না, এটা আমাদের বর্ণমালায় নেই। তো যাই হোক, তবু ঠিক আছে, এটাকে আমরা চিনি, এটা তো অ, এটা তো ও, এটা তো হর্ষ। আমি এইভাবে বলতে চাইছি না, বা আমাদের শেখানোর উদ্দেশ্যটা এরকম নয়। আমরা ঠিক বলতে চাইছি যে ই, ই ব্যাপারটা আহ আমাদের যে কোনো স্বরের মূলেতেই আছে। বাঙালি বলে আমরা ই আওয়াজটাকে এই চিহ্নটার সাহায্য নিয়ে লিখলাম। বাঙালি বলে আমরা ই লেখার জন্য, ই যে আওয়াজটা তোমাদের কানে পৌঁছাচ্ছে সেটার জন্য আমরা এই চিহ্নটার সাহায্য নিয়ে লিখলাম, বা এ আমরা এই চিহ্নটার সাহায্য নিয়ে লিখলাম। এবং এই বলে কোনো বর্ণমালায় কিন্তু বাঙালির কাছে বর্ণ নেই। আসলে এখানে আমরা কোনোটাই বর্ণ লিখিনি, আমরা আওয়াজগুলোকে লেখার চেষ্টা করছি। সাউন্ডগুলোকে লিখলে কেমন হবে সেটা লিখেছি আমাদের সাপোর্টেড বর্ণের সাহায্য নিয়ে। তো এই কিন্তু আমরা ব্যবহার করি যখন আমরা উচ্চারণ করি খেলা হবে, তখন কিন্তু এই খেলা শব্দের ভিতরে আমরা বর্ণ লিখি ক্ষয়ে একার লয়ে আকার, কিন্তু আমাদের উচ্চারণটা কিন্তু খেলা নয়, আমাদের উচ্চারণ হয় এইটা, ক্ষয়ে জ ফলা আকার লয় আকার খেলা, এটা কিন্তু আমাদের উচ্চারণ হয়। আমাদের উচ্চারণ হয় ক্ষয়ে জ ফলা আকার লয় আকার খেলা, মানে উচ্চারিত হয়। যখন আমরা বলি যে দেখা যাবে, দয়ে একার ক্ষয়ে আকার, এটা আমরা লিখছি বটে, কিন্তু আমাদের উচ্চারণ হয় দেখা, দয়ে জ ফলা আকার ক্ষয় আকার দেখা। তাহলে ধ্বনির উচ্চারণ কিন্তু বাঙালি হিসাবে আমরা করি। এবার এটা শুধু বাঙালি নয়, পৃথিবীর যে কোনো দেশের মানুষ যারাই কথা বলতে পারে, সব ভাষার মূলে এই 7টা ধ্বনি আছে। এবং এই 7টা ধ্বনি আন্তর্জাতিক একটা স্বীকৃতি সম্পন্ন ধ্বনি। সেগুলো কারা? ই, এ, আ, অ, ও, উ। এইটা ভাষা ভেদে এই চিহ্নগুলো বদলে যেতে পারে, এবং এগুলোর ক্ষেত্রে একটা সম্পূর্ণ আলাদা চিহ্ন ব্যবহার করা হয় গোটা পৃথিবীর ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে। যেমন ধরা যাক, ই কে বোঝাতে হয়তো একটা ইউনিক চিহ্ন ঠিক করেছে ভাষা বিজ্ঞান। কি ঠিক করেছে সেগুলো আমি ফর এক্সাম্পল বলছি। ই এর জন্য এই রকম একটা চিহ্ন আছে, এই রকম একটা চিহ্ন আছে, মানে এই চিহ্নটা দেখা মাত্র যে কোনো ভাষা বিজ্ঞান বলবে, যে কোনো দেশের ভাষা বিজ্ঞানী বলবে এটা আমরা সেই ই ধ্বনির কথা বলতে চাইছি। আবার দেখা যাচ্ছে যে এর জন্য এরকম একটা চিহ্ন ঠিক করা হয়েছে। এগুলো সব, এগুলো হচ্ছে পুরোপুরি পৃথিবীর কোনো দেশের বর্ণ নয়, এগুলো এগুলো পুরোপুরি ইউনিক চিহ্ন। এই চিহ্নগুলো যেমন ডাক্তারের ক্ষেত্রে কিছু কোডিং থাকে, যারা দেখার পর বুঝতে পারে যে এটা বলতে চাওয়া হচ্ছে। ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে এই চিহ্নটা দেখা মাত্র সমস্ত ভাষা বিজ্ঞানীরাই আলোচনার ক্ষেত্রে বুঝতে পারবেন এটা ই ধ্বনির কথা বলা হচ্ছে, এটা ধ্বনির কথা বলা হচ্ছে। এরকম 7টা ধ্বনির জন্য 7টা ইউনিক চিহ্ন ঠিক করা আছে। সেটা আমাদের লাগবে না, কিন্তু আমাদের লাগবে হচ্ছে মৌলিক স্বরধ্বনি বা স্বরধ্বনি কয়টি, সেটা হচ্ছে 7টি: ই, এ, আ, অ, ও, উ। এবার এই ধ্বনিগুলো কোন পজিশন থেকে উচ্চারিত হয়, এই ছবিটাও যা এটাও তাই, একটু আলাদাভাবে দেখানো হয়েছে। কাজেই
বেসিক জিনিসটা এটাই। আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিটার দিকে তাকালে এটা হচ্ছে একটা আমাদের বাকযন্ত্রের কোন পজিশন থেকে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। আমরা ছবিটার মধ্যে একটা দিক একটুখানি একটুখানি উম, তেরছা দেখতে পাচ্ছি, বেঁকা দাগ রয়েছে, আর একটা দিক একদম সোজা দাগ রয়েছে। তো সেই দিকটা হচ্ছে সামনের দিক, যে দিকটা একটু বেঁকা রয়েছে সেদিকটা হচ্ছে আমাদের বাকযন্ত্রের সামনের দিক, মানে ঠোঁটের দিক, ঠোঁট। আর এদিকটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়ার দিকটা। তো সামনের দিক মানে এই যে সম্মুখ বলেছি আমরা, সম্মুখ বা ফ্রন্ট, এই সম্মুখ বা ফ্রন্টে কি কি ধ্বনি উচ্চারিত হয় দেখুন। বলা হচ্ছে যে ই, এ এবং এ, এই সাউন্ড গুলো সামনের দিক থেকে উচ্চারিত হচ্ছে। আচ্ছা, আর পশ্চাৎ বা ব্যাক সাইড থেকে কি কি ধ্বনি উচ্চারিত হচ্ছে? অ, ও এবং উ। সেই জন্য এগুলো সম্মুখ স্বরধ্বনি, এগুলো পশ্চাৎ স্বরধ্বনি। অর্থাৎ অবস্থান অনুযায়ী কে কোন দিকে অবস্থান করছে সেই জন্য এগুলোকে কাউকে বলা হচ্ছে সম্মুখ স্বর, কাউকে বলা হচ্ছে পশ্চাৎ স্বর। সম্মুখ স্বরগুলো মূলত একটু হলেও প্রসারিত, মানে কিরকম? উচ্চারণের সময় ঠোঁটটা আহ ছড়িয়ে থাকবে, ছড়িয়ে থাকবে। ই, এ, এ, ঠোঁটটা জড়ো হয়ে থাকছে না, ছড়িয়ে থাকছে। প্রসারিত স্বরধ্বনি, তার মানে সম্মুখ যেগুলো সেগুলো উচ্চারণের সময় ঠোঁট কিন্তু ছড়িয়ে থাকে বলে সেগুলোকে প্রসারিত স্বরধ্বনিও কিন্তু বলা হয়েছে। অন্যদিকে পিছনের দিকে যে ধ্বনিগুলো আছে, অ, উচ্চারণ করলেই দেখা যাচ্ছে ঠোঁটটা কিছুটা কুঞ্চিত অবস্থায় জড়ো হয়ে আছে। অ, ও, উ, এগুলো কিন্তু কুঞ্চিত হচ্ছে, এই জন্য বলা হচ্ছে যে কুঞ্চিত স্বর পিছনের স্বরগুলোকে। এই জন্য এদের কারোর নাম সম্মুখ, কারোর নাম পশ্চাৎ, কেউ কেউ প্রসারিত, কেউ কেউ কুঞ্চিত। এ গেল। তারপরে হচ্ছে বাকযন্ত্রে এটা ওপরের পজিশনে কি কি আছে। এই সাউন্ড রয়েছে ই এবং উ, এরা হচ্ছে বাকযন্ত্রের ওপরের পজিশনে আছে, ওপরের দিকে আছে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য এই দুটোকে উচ্চ স্বরধ্বনি বলা হবে। এই টোটাল টেবিলটা এখানে দেওয়া আছে, আমি সেটা পরে দেখাচ্ছি। সম্মুখকে, পশ্চাৎকে, উচ্চকে, নিম্নকে, সেটা কেন হলো, কার বেসিসে এগুলোকে ভাগ করা হয়েছে এই ছবিটার ভিত্তিতে। এবং এই ছবিটা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা নেবে আগামী ক্লাসগুলোতে, যখন আমরা স্বরসঙ্গতি পড়ব, যখন আমরা মানে ধ্বনি পরিবর্তন পড়ব, তখন কিন্তু এইটাকে আমাদের আবার প্রয়োজন হবে যে আহ, কে কার কাছে আছে, কে কার থেকে দূরে আছে, এগুলো কিন্তু আমাদের ফিরে ফিরে দেখতে হবে। সেই জন্যই ছবিটাকে একটুখানি নজরের মধ্যে রাখতে হবে। তো ওপরের দিকে স্বরধ্বনিগুলো কি কি? ই এবং উ। একবারের জন্য এটাকে হর্ষই বলা যাবে না মুখ দিয়ে, এবং হর্ষও বলা যাবে না। কখন বলা যাবে না? যখন আমরা ডেমনস্ট্রেশন দেব। আপার প্রাইমারি পরীক্ষা বা প্রাইমারি টেটের জন্য তো এখন ডেমনস্ট্রেশনটা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ টিচিং প্রফেশনের ক্ষেত্রে। তো পড়াতেও আমাদের হবে। তো এখন কার ভাগ্যে কি পড়ানো পড়বে সেটা আমরা কেউ বলতে পারবো না। সব সময় যে আমাদের তৈরি করে যাওয়া টপিক আমরা পড়তে পাবো তা নয়। অনেক সময় টেবিল থেকে যেটা বলা হয় সেটাও পড়াতে দিতে পারে। তো সেই জন্য ব্যাকরণের প্রতিটা জায়গা, প্রায় প্রতিটা জায়গায় কিন্তু তৈরি থাকতে হবে যে অন্তত পক্ষে আমাকে এখান থেকে পড়াতে দিলেও যেন পড়াতে পারি। তো বোঝাটা খুবই জরুরি, এবং নিজের মতো করে সেটাকে তৈরি করে নেওয়াটাও জরুরি। তো ওপরের দিকে আছে বলে এই ধ্বনিগুলোকে, মানে ই এবং উ, এই ধ্বনিগুলোকে বলা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। তাহলে এরা যদি ওপরের দিকে থাকে, নিচে একমাত্র আ আছে, তাই নিচে আ কে বলা হচ্ছে নিম্ন স্বর। এইবার নিচের দিক থেকে একটু ওপরে, মানে মাঝখান থেকে নিচেই আর মাঝখান থেকে ওপর, তো নিম্ন মধ্য, এই জন্য বলা হচ্ছে এটাকে এ এবং অ, এগুলোকে বলা হচ্ছে নিম্ন মধ্য। এই যে
নিম্ন মধ্য। নিম্ন মধ্য এই জন্যই বলা হয় মাঝখান থেকে নিচের দিক। আবার মাঝখান থেকে ওপরের দিক বলা হচ্ছে উচ্চ মধ্য, সেগুলো কিন্তু এ এবং ও, এরা কিন্তু উচ্চ মধ্য, এরা হচ্ছে উচ্চ মধ্য, মাঝখান থেকে একটুখানি ওপরের দিক। এমনিতে ছবিটা খুব সুবিধাজনক, অসুবিধা কিছু নেই, শুধু বর্ণগুলোর পজিশনটাকে মনে রাখতে হবে যে কে কোন পজিশনে আছে, তাহলেই কিন্তু আর অসুবিধা হবে না। তাহলে উঁচুতে থাকলে উচ্চ স্বর, নিম্নে থাকলে নিম্ন স্বর, মাঝখান থেকে নিচের দিক মানে নিম্ন মধ্য, মাঝখান থেকে ওপরের দিক মানে উচ্চ মধ্য। এবার এই বর্ণগুলো কোনো কোনো বইয়েতে দেখা যাবে যে ই হয়তো ঠিক এই পজিশনে দিয়ে রেখেছে, বা উটাকে এই পজিশনে রাখা হয়েছে, একদম একদম ঠিক পয়েন্টে পয়েন্টে, সেটাও হতে পারে, সেটাও হতে পারে। যে কোনো ভাবেই হোক না কেন আমরা বুঝতে পারলেই হবে যে খুব হয়তো বিন্দুতে বিন্দুতে দেওয়া হয়েছে, এ কে হয়তো এখানে রাখা হয়েছে, ও কে এখানে রাখা হয়েছে, একে এখানে রাখা হয়েছে, অ কে এখানে রাখা হয়েছে, একদম পয়েন্টে পয়েন্টে রাখা হয়েছে, এটা ধরে নিলেই, আমরা ধরে নিচ্ছি এটা, তাহলেই বুঝতে সুবিধা হবে। তো উচ্চ স্বর নিম্ন স্বর এগুলো গেল। আর দুটো জিনিস এখান থেকে রয়েছে, সেটা হচ্ছে যে সংবৃত স্বরধ্বনি এবং বিবৃত স্বরধ্বনি। সংবৃত কথাটার মানে হচ্ছে ক্লোজ, সংবৃত কথার মানে হচ্ছে ক্লোজ। উচ্চারণের সময় যদি ঠোঁট বন্ধ হয়ে থাকে তাহলে সেটা সংবৃত। এখন ঠোঁট বন্ধ হলে তো কোনো সাউন্ডই হবে না, কিন্তু তুলনামূলকভাবে বুঝে থাকবে এক সেকেন্ড স্যার। অন্যের তুলনায়। হ্যাঁ, যেমন ধরা যাক আ, আ ওয়ান সেকেন্ড যদি, স্যার। আ যদি উচ্চারণ করি, আ যদি উচ্চারণ করি তাহলে আমাদের ঠোঁট পুরোপুরি খোলা, আ, সেই জন্য এটাকে বলা হচ্ছে বিবৃত বা ওপেন, ওপেন, ওপেন ভাওয়েল। বিবৃত কথার মানে হচ্ছে ওপেন। আ উচ্চারণের সময় ঠোঁট কিন্তু সম্পূর্ণরূপে খোলা থাকছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বিবৃত। এবার এর অপোজিটে যারা আছে, মানে আ আছে নিম্নে, তাহলে একবার ওপরের দিকে তাকাই, ই এবং উ, এই ই এবং উ উচ্চারণের সময় ঠোঁটটা প্রায় বন্ধ, মানে আয়ের তুলনায় তো অবশ্যই বন্ধ। আ যেমন সম্পূর্ণভাবে খুলতে হয় ঠোঁটটাকে, ই উ উচ্চারণের সময় ঠোঁটটা বেশিরভাগটাই প্রায় বুজে থাকবে। সম্পূর্ণ বুঝে থাকলে তো বাতাস বেরোতেই পারবে না, তাহলে তো সাউন্ডই হবে না। তো সেই রকম ভাবে বুঝে নয়, তো তার তুলনায় অন্তত পক্ষে অনেকটাই বেশি বুঝে থাকবে আয়ের এগেনস্টে, সেই জন্য এটাকে বলা হচ্ছে সংবৃত। তো ই এবং উ যাদেরকে আমরা উঁচুতে আছে বলে উচ্চ স্বরধ্বনি বুঝেছিলাম, উচ্চ স্বরধ্বনি নাম দিয়েছিলাম উঁচুতে থাকার জন্য, আর সংবৃত স্বর নাম দিচ্ছি ওদের উচ্চারণের নেচার অনুযায়ী, উচ্চারণটা কি নেচারের মধ্যে দিয়ে হচ্ছে তাদের প্রকৃতি অনুযায়ী এদেরকে নাম দেওয়া হচ্ছে সংবৃত। অতএব ই এবং উ এরা সংবৃত স্বর বলে পরিচিত, আর আ হচ্ছে বিবৃত স্বর বলে পরিচিত। একই রকম ভাবে এইবার এরাই যখন মাঝখানে আসছে, মানে সংবৃত থেকে কাছাকাছি কিন্তু মাঝখানের দিকে, তখন অর্ধ সংবৃত। অতএব এ এবং ওটা হচ্ছে অর্ধ সংবৃত, আর বিবৃতর কাছাকাছি যারা আছে এ এবং অ, এরা হচ্ছে অর্ধ বিবৃত। এই টোটাল ছবিটা থেকে এই জিনিসগুলো আমরা পাবো। আর আ কে বলা হয় কেন্দ্রীয় স্বর, আ কে আমরা নিম্ন স্বর বলতে পারি, আ কে বিবৃত স্বর বলতে পারি, আ কে কেন্দ্রীয় বা মধ্য স্বরও বলতে পারি। এই যে সব কিছুর মধ্যে রয়েছে যে সংযোগটা দেখানো হয়েছে আ, আ কে কিন্তু আমরা নিম্ন বলতে পারি, বিবৃত বলতে পারি, কেন্দ্রীয় স্বর বলতে পারি, এসব বলতে পারি। এইখান থেকে প্রশ্ন যথেষ্ট পরিমাণে আসে আ কে কেন্দ্র করে। তো আ এর এগেনস্টে প্রশ্ন অনেকবার হয়েছে যে আ হলো বিবৃত স্বরধ্বনি, মানে ওপেন বা কেন্দ্রীয় স্বরধ্বনি। এই ছবির পজিশন থেকে স্বরধ্বনির পরিচয়
যেগুলো পাওয়া যায় সেটা এই টেবিলের মধ্যে দেওয়া রয়েছে। দেখা যাচ্ছে যে সম্মুখ স্বরধ্বনি ই, এ এবং এ। ছবির দিকে তাকালে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে সম্মুখ স্বরধ্বনি হচ্ছে, দেখো দেখো আন্তর্জাতিক চিহ্নটা দেখো। আমি তোমাদেরকে যে আন্তর্জাতিক চিহ্নের কথা বলছিলাম, ই, ই সাউন্ডের জন্য ইন্টারন্যাশনাল একটা চিহ্ন হচ্ছে এই আয়ের মতো। এ সাউন্ডের জন্য এটা, এইগুলো হচ্ছে সেই ইন্টারন্যাশনাল চিহ্ন যেগুলো ভাষা বিজ্ঞানীরা তাদের কাছে, এগুলো তাদের নজরে আছে যে এই চিহ্নটা হচ্ছে ই এর চিহ্ন, এই যে এটা, এটা হচ্ছে হ্যাঁ, এ দেখা এর যাচ্ছে। চিহ্ন। দেখা যাচ্ছে না? না, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন তো প্রেজেন্ট করা আছে গো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম, আচ্ছা। তো দেখো এই ধ্বনিটা, এটা অ্যাকচুয়ালি এ জ ফলা নয়, এটা গুগল থেকে নেওয়া ছবি, তো এটা অ্যাকচুয়ালি এ জ ফলা হয় না, এটা অয়ে জ ফলাই লিখতে হয়, অয়ে জ ফলা আকার। এটা অ্যাকচুয়ালি অয়ে জ ফলা আকার। তো এর জন্য দেখো এই চিহ্নটাকে ভাষা বিজ্ঞান ঠিক করেছে। হ্যাঁ, আবার দেখো আহ এই চিহ্নটাকে আম, আ বলা হচ্ছে, সেটা ভাষা বিজ্ঞান ঠিক করেছে। দেখো অ এর জন্য এই চিহ্নটাকে ঠিক করা হয়েছে। দেখো ও এর জন্য ও এর মতোই রাখা হয়েছে। আবার দেখো উ এর জন্য ইউ এর মতো একটা চিহ্নকে ঠিক করেছেন তারা। এইগুলো কিন্তু পৃথিবীর কোনো ভাষার সঙ্গে মিল নেই, এগুলো সম্পূর্ণ নিজস্ব তাদের একটা ভাষা বিজ্ঞান তাদের জন্য ঠিক করে নিয়েছে যে এটা তাদের বোঝার সুবিধার্থে। হুম, আচ্ছা। বলো। হুম, আচ্ছা আচ্ছা। ও, হুম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হুম, হুম, আচ্ছা, দেখা যাক। হুম, হুম, আচ্ছা, ঠিক আছে। আমি এই একটা ক্লাসই আছি। হ্যাঁ 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 হ্যাঁ। তো তাহলে আমরা এবার এইটার সাপেক্ষে, ওই ছবিটার সাপেক্ষে এই টেবিলটাকে আমরা দেখে নিতে পারি যে কারো একটা মাইক্রোফোন অফ আছে, এ অন আছে, একটু অফ করে দাও, নাহলে ফিডব্যাক আসছে। আচ্ছা, তাহলে সম্মুখ স্বরধ্বনি কি, পশ্চাৎ স্বরধ্বনি কি, কেন্দ্রীয় কোনটা, উচ্চ স্বরগণগুলি, নিম্ন স্বরগণগুলি, এবার উচ্চ মধ্য কোণগুলি, নিম্ন মধ্য কোণগুলি, সংবৃত কোণগুলো, অর্ধ সংবৃত কোণগুলো, বিবৃত কোণগুলো, অর্ধ বিবৃত কোণগুলো, সেগুলো কিন্তু মুখস্থ করতে আর খুব একটা অসুবিধা হবে না। এটা হচ্ছে আমাদের স্বরধ্বনি বা স্যার একটু স্বরবর্ণের যে পরিচয়। বলো। বলো। হ্যাঁ, হ্যাঁ, কে কি বলছিলে বলো। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে একটা জিনিস বলি, আম, আপনারা অনেকেই আছেন যারা ইন সার্ভিস টিচার, বাট ক্লাস করাতে করাতে যেহেতু আমাদের অভ্যাসটা বেসিক্যালি ওই তুমি বলা, এটা হয়তো আমি বলে ফেলবো, কিছু মনে করবেন না কেউ। হ্যাঁ, মানে ন্যাচারালি যেভাবে যে তারপরে আপনারা যদি আবার সামনে থাকেন তাহলে একরকম ভাবে মনে হয়, যেহেতু অনলাইন সেহেতু হয়তো হ্যাবিচুয়েটেড তো আমরা তুমি বলতে বলতে। তো স্বাভাবিকভাবেই এটাকে আমি প্রথমেই বলে নিচ্ছি যে আপনারাও প্রত্যেকে স্কুলে পড়াচ্ছেন, স্বাভাবিকভাবেই এটা মনে হতে পারে। তো তবুও বলবো যে এটা যেহেতু আমরা ওই তুমি বলতে বলতে হ্যাবিচুয়েটেড, এবং আমি তো কাউকে দেখতেও পাচ্ছি না, সেই হিসাবে আমি হয়তো তুমিই বলবো বেশিরভাগ ক্ষেত্রে ফ্লুয়েন্টলি। এটা কেউ কিছু মনে করবেন না। না আচ্ছা, স্যার, এবারে ওকে দেখুন। স্যার, এটা নিয়ে কোনো সমস্যা হ্যাঁ নেই। স্যার, হ্যাঁ স্যার তুমি আর করেই তুমির বলবেন। মধ্যে আন্তরিকতাটা অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্যার, স্যার আমার প্রশ্নটা আর একটু তুমি আছে, তুমি দিয়ে কিন্তু একটু বলাটাই স্যার আমার অন্তত খুব ভালো লাগে।
হ্যাঁ, কে কি বলছিলে বলো। হ্যালো স্যার। বললাম এটা স্যার স্যার ওই হ্যাঁ। যন্ত্রের যে স্ক্রিনটা ওটা একটু বার করুন, একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ 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 রেড এর মধ্যে যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার এখানে যেটা আপনি বললেন না, উচ্চ আর নিম্ন, যেটা এখানে আপনি হ্যাঁ। বললেন মাঝখান থেকে, তো এখানে মাঝখান অ্যাকচুয়ালি কোন দাগটাকে ধরা হচ্ছে? ভেতরের যে দুটো না, দাগ, হ্যাঁ প্রথম আর ভেতরের যে দুটো লাস্টেরটা দাগ, বাদ দিয়ে? হ্যাঁ 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 ভেতরের যে দুটো দাগ, তাহলে লাস্টের উপরের দাগটার মাঝখান থেকে নিচে বুঝলাম, এবার তাহলে ওই দাগটা ধরলেই তো, যেটা উচ্চ বলছেন সেটা তাহলে উপরে হচ্ছে, কিন্তু যদি উপরের দাগটা ধরি, মানে সেকেন্ড দাগটা, তাহলে তো সেটা নিচেই হয়ে গেল। বলি মানে মাঝখানে তো অ্যাকচুয়ালি, হ্যাঁ স্যার এটা একটু ক্লিয়ার করুন। মাঝখানে দুটো দাগ রয়েছে। এবার মাইক্রোফোনটা একটু অফ করে দিন, তাহলে তা নাহলে ফিডব্যাকটা আসছে। মাঝখানে দুটো দাগ রয়েছে, তার মধ্যে একটা ওপরের দিকে একটা নিচের দিকে। তো যেটা মাঝখান থেকে ওপরের দিকে সেটাকে ওপরের সঙ্গে সংযোগ করছি, বলছি যে উচ্চ মধ্য, মানে এই দাগটাকে বলছি উচ্চ মধ্য, মানে আর মাঝখানের যে দুটো দাগ তার মধ্যে নিচের দিকে যেটা রয়েছে সেটাকে বলছি নিম্ন মধ্য। তো এটাকে আমরা ধরে নেব যে মাঝে দুটো দাগ রয়েছে, একটা হচ্ছে ওপরের দিকে রয়েছে, সেটা ওপরের সঙ্গে টানছি, আর যেটা নিচের দিকে রয়েছে সেটাকে নিচের সঙ্গে সংযোগ করছি, এটাকে নিম্ন মধ্য বলছি। এই হচ্ছে বিষয়। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না তো। স্যার মাঝেরটা হ্যাঁ, মাঝে তো দুটো দাগ রয়েছে, তাহলে মাঝে দুটো দাগের মধ্যে একটাকে আমরা ওপরের সঙ্গে সংযোগ করতে বলছি, যে এটা হচ্ছে উচ্চ মধ্য, মানে মাঝখান থেকে এটা ওপরের দিকে আছে, আর মাঝের মধ্যে এটা নিচের দিকে আছে। মানে যেহেতু এখানে মাঝে দুটো দাগ রয়েছে বলে আপনাদের মনে হচ্ছে যে মাঝখান আবার কোনটা, অ্যাকচুয়ালি মাঝখান বলে তো কিছু হচ্ছে না। তো আমি বলছি যে যদি এটাকে আমরা বর্ডার লাইন ধরি এবং নিচেরটাকে একটা বর্ডার লাইন ধরি, তাহলে মাঝে আমরা দুটো পজিশন পাচ্ছি। সেই দুটো পজিশন, একটা ওপরের দিকের কাছাকাছি আর একটা নিচের দিকের কাছাকাছি। তো আমরা একে ওপরের সঙ্গে সংযোগ করে নিয়েছি দিয়ে বলছি উচ্চ মধ্য, তো আর একে আমরা নিচের সঙ্গে সংযোগ করে নিয়েছি বলছি যে নিম্ন মধ্য। তো এর বেশি কিছু তো এখানে আর জটিলতা কিছু নেই। স্যার বলছিলাম এটা লিখতে হবে কি? হ্যাঁ স্যার এবার বুঝেছি। না, এটা লেখার আমি এই স্টাডি মেটেরিয়ালটাই দিয়ে দেবো, এই এই টোটাল ফাইলটাই পাঠিয়ে দেবো, সেটা তোমাদের কাছেও চলে যাবে আশা করি। তো এইবার তোমাদের কিছু লেখার প্রয়োজন থাকলে সেটা ক্লাস নোট হিসাবে টুকটাক নিজেরা লিখে নিতে পারো। আমার এখান থেকে লেখার কিছু নেই, কারণ টোটাল টেবিলটাতে যা পেলাম, টোটাল এই এই ছবি থেকে যা পেলাম সেটা আবার এখানেও সাজিয়ে দেওয়া আছে, যে এটা কিভাবে এসেছে, কোনটা সম্মুখ, কোনটা পশ্চাৎ, কোনটা কেন্দ্রীয়। তো এইখানে আমি যা বোঝালাম সেটাকে কিন্তু এই টেবিলে ক্লিয়ার করা আছে। আবার উল্টো দিক থেকে আমরা পজিশন অনুযায়ী স্যার যেগুলো মনে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না তো। দেখা যাচ্ছে বুঝতে স্যার পারছি না। আমি বলি যে আপনার মোবাইলটাকে একটুখানি মানে কি বলবো, ওই লিভ করে আপনি আবার একবার লিভ করে ঢুকুন। যেতে হবে, একবার লিভ হ্যাঁ। করে নতুন করে ঢুকতে হবে। কিংবা অনেক সময় কি হয় যে অটোমেটিক তো স্ক্রিন শেয়ার করলে স্ক্রিনটা চলে যায়, তো ওপর নিচে একটু টাচ করে দেখুন কোনো না কোনো ভাবে। উপর থেকে টেনে দিলেই চলে আসবে স্যার, উপর থেকে টেনে দিলেই স্ক্রল করলেই চলে আসবে। হ্যাঁ, ওপর নিচে একটুখানি কিছু একটা চেঞ্জ করুন, দেখুন স্ক্রিন প্রেজেন্ট করা আছে অবশ্যই। হ্যাঁ স্যার বেশ, দেখতে পাচ্ছি, এবারে পেলাম, থ্যাংক ইউ। ম্যাক্সিমাইজ ঠিক করে আছে। জুম করলেই হবে স্যার, ম্যাক্সিমাইজ হ্যাঁ, করে জুম করলেই হবে। আচ্ছা। স্যার স্যার মাঝখানের অংশ কি উচ্চ ও নিম্ন মধ্য? মাঝখানের অংশটা একদিকটা চলে যাবে উচ্চ মধ্য, একদিকটা চলে যাবে নিম্ন মধ্য, মানে এই দিকটা হচ্ছে উচ্চ মধ্য, এই 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 দাগটা উচ্চ মধ্য, আর এই দাগটা হচ্ছে নিম্ন মধ্য। হ্যাঁ, আর মাঝের দাগ দুটোর মাঝখানটা? না এখানে তো কোনো পজিশন নেই, এই দাগটার তোমাকে এই এই মাঝখানটা কিছু ধরতে লাগবে না, এই মাঝখানটা কিছু ধরতে লাগবে না। মানে আমি যদি ছবিটাকে আর একটু সরল করে আঁকি, দেখো আমি একটা সরল করে ছবিটা আঁকছি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আমরা কোনো কোনো বইয়েতে ছবিটা কিন্তু এভাবেও দেখবো।
হ্যাঁ, একদম সোজা করে যদি আমি ছবিটা আঁকি, একদম একটু সরল করে, তাহলে আমি বলতে চাইছি যে এভাবে ধরা যাক ছবিটা আছে, আমি পয়েন্টে ই দিচ্ছি, এ দিচ্ছি, এখানে আমি দিচ্ছি, আর এই পজিশনটাতে আমি আ রাখছি, বা এখানেও রাখা যায়, মানে নিচেটা সম্পূর্ণটাই হচ্ছে ছাড়া আর কোনো ধ্বনি হয় না, নিচেটা সব জায়গাতেই অ, ও এবং উ। তাহলে আমি কি দেখছি, উঁচু বলতে কোনটাকে বোঝায়? উঁচু বলতে এই পজিশন দুটোকে বোঝায় উঁচু। আচ্ছা, নিচে বলতে কোন পজিশনটাকে বোঝায়? নিচে বলতে এই দাগটাকে বোঝায়। তাহলে উঁচু বলতে এই দাগটা, এই দাগে কারা কারা অবস্থান করছে? ই আর উ। নিচে মানে এই দাগে কারা অবস্থান করছে? অবস্থান করছে। এবারে এদের এই যে উঁচু আর নিচে, এদের দুজনের মাঝখানে দুটো দাগ রয়েছে। তো দুটো দাগের মধ্যে একটা ওপরের দিকের আর একটা নিচের দিকে, মানে মাঝের মধ্যে কেউ ওপরের দিকে আছে, কেউ নিচের দিকে আছে। তো যে ওপরের দিকে আছে এই দাগটাকে বলছি উচ্চ মধ্য। এটা হচ্ছে উচ্চ মধ্য, যারা হচ্ছে এ এবং ও। এটা হচ্ছে উচ্চ মধ্য, যারা হচ্ছে এ এবং ও। এবার মাঝখানে এরা হচ্ছে নিচের দিকে আছে, এরা হচ্ছে নিম্ন মধ্য। এই পজিশন গুলোই কিন্তু কোনো রকম কিচ্ছু ভাবার প্রয়োজন নেই, এই ফাঁকে কি আছে এগুলো তো কিছু নেই, এগুলো তো আমরা কিছু বলছিও না। কাজেই যেখানে যেখানে এরকম দাগ টানা রয়েছে, রেখা টানা রয়েছে, সেই রেখার পজিশনে যারা যারা দাঁড়িয়ে আছে, ওই ছবিটার প্রবলেমটা কি হয়েছে, ছবিটায় দাগ যেখানে আছে আর বর্ণগুলোকে মাঝখানে লেখা রয়েছে, ওটা হয়তো একটু ভুলই বলবো, তা লেখাটা ঠিক নয়। ওটা যেহেতু ওটা একটা গুগলের ছবি, সেই জন্য রকম হয়ে গেছে। এইটাকে বোঝার চেষ্টা করো, এই ছবিটাকে, যে দাগের ওপর যে বর্ণগুলো আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের চিহ্নিতকরণগুলো হবে। তাহলে উঁচুতে আছে উচ্চ, নিম্নে আছে নিম্ন, উঁচুর দিক থেকে মানে মাঝের দিক থেকে কিছুটা উঁচু সে উচ্চ মধ্য, মাঝের দিক থেকে কিছুটা নিচে সে হচ্ছে নিম্ন মধ্য। এই গেল, এদিকটা সম্মুখ স্বরধ্বনি, এদিকটা পশ্চাৎ স্বরধ্বনি। এগুলো হচ্ছে সম্মুখের গুলোই প্রসারিত, পশ্চাতের গুলোই কুঞ্চিত। এবার কে তো কেন্দ্রীয় স্বর বলা হয়, বা বিবৃত স্বর বলা হয়, বা নিম্ন স্বর বলা হয়। এবার হচ্ছে গিয়ে উঁচুতে যেগুলো আছে সেগুলো উচ্চারণের সময় মুখ প্রায় বন্ধ থাকে, ঠোঁট প্রায় বন্ধ থাকে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে সংবৃত বা ক্লোজ। সংবৃত, সংবৃত টার্মটার মানে মাঝে মাঝে ভুলে যাব আমরা, সেই জন্য ইংরেজিটা মনে রাখলে সুবিধা হবে, এটা হচ্ছে ক্লোজ। আর বিবৃত মানে হচ্ছে ওপেন। বিবৃত, দেখো বিবৃত কথাটার মানে যে ওপেন সেটা সহজে মনে থাকবে, বিবৃত মানে ওপেনই হবে, উচ্চারণে ওপেন। তাহলে এরা যদি ক্লোজ হয় তুলনামূলক, এবার ক্লোজ থেকে এরা ওপরেরটা ক্লোজ আর নিচের দিকটা ওপেন, তাহলে ধীরে 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 তো ওপেনের দিকে আসছে। তাহলে এটা যতটা ক্লোজ তার থেকে এরা একটু কম ক্লোজ, সেই জন্য অর্ধ সংবৃত। আবার এটা যতটা ওপেন তার থেকে এরা একটু কম ওপেন, সেই জন্য এটা অর্ধ বিবৃত। মানে একে এর সঙ্গে ভাগ করে দিচ্ছি, এর সঙ্গে একে জুড়ে দিচ্ছি, আর এই দাগের সঙ্গে একে জুড়ে দিচ্ছি, মাঝের পজিশনের সঙ্গে নিচেরটাকে, আর এই মাঝের পজিশনের সঙ্গে ওপরেরটাকে, এইরকম একটা নামকরণ করা হয়েছে। এর বাইরে এখানে আর কোনো কিছুই নেই। এবার এই ছবিটা কিন্তু আরো ভিন্ন ভিন্ন বইয়েতে ভিন্ন ভিন্ন থাকতে পারে। যেমন ধরো কালীপদ চৌধুরী বই যদি তোমরা দেখো, ছবিটা দেখবে এভাবে আছে। আমি একটু আঁকছি, দেখো ছবিটা দেখবে অনেক সময়তে কিছু কিছু বইয়েতে এইভাবে আছে। এটাও কিন্তু চলতে পারে, ওই একই জিনিস। সেইখানে ই, এখানে এ, এখানে আর এই পজিশনে এখানে একটাই পয়েন্ট করে দেওয়া আছে এই ও এবং উ। আবার যদি আমরা ছায়া প্রকাশনীর অমল পালের বইটা দেখি, ক্লাস 9-এর বাংলা ব্যাকরণে, এই এই ছবিটা কমপক্ষে 5 থেকে 7 বার আঁকা আছে। যখন তারা এক একটা দিক বোঝাচ্ছে, এক একটা জায়গায় এক এক রকম ভাবে বোঝাচ্ছে। যখন তারা সংবৃত স্বরগুলোকে বোঝাচ্ছে তখন একবার এঁকেছে, যখন তারা সম্মুখ স্বরগুলোকে বোঝাচ্ছে তখন একবার এঁকেছে। দেখবে যে অমল পালের বইতে একাধিকবার ছবিটা আঁকা আছে। তো একটু বই দেখলেই কিন্তু ব্যাপারটা আর নতুন মনে হবে না। আমরা প্রথমবার দেখছি বলে খুব নতুন মনে হচ্ছে, আলটিমেট ছবিতে দাগের ওপরেই বর্ণগুলোকে বসিয়ে দেওয়া উচিত। আমার এই ছবিটাতে দাগের ওপরে বর্ণগুলো নেই, এটাই হচ্ছে ছবিটার একটা ফল্ট।
এই ই কিন্তু এইখানে বসে থাকা উচিত, উকে এখানে বসানো উচিত, এ কে এখানে বসানো উচিত ছিল, হ্যাঁ, একে এখানে বসানো উচিত ছিল, যেটা এই ছবিতে আছে। দেখো একদম দাগের ওপরে ওপরে বর্ণের বিন্দুগুলো দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ই, এটা হচ্ছে উ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, এটা এ, এটা হচ্ছে অ, এটা হচ্ছে আ। তো এই দাগের ওপরে ওপরে বর্ণগুলোই কিন্তু থাকবে। এইখান থেকে 7টা যে আমরা স্বরধ্বনি পেলাম, এগুলোকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, এবং এদেরকে পড়তে হবে কিভাবে? এদেরকে পড়তে হবে ওইভাবে, ই, এ, আ, অ, ও, উ। এইভাবে আমাদেরকে পড়তে হবে। আমরা একবারের জন্য একে হর্ষও বলবো না, কারণ আমরা কোনোভাবে এখানে বর্ণের কথা বলছি না, সাউন্ড বা আওয়াজের কথা বলছি। সেই জন্য এগুলোকে ওই সিকোয়েন্সেই পড়বো এবং ওইভাবেই পড়ার চেষ্টা করব, বা পড়ানোরও চেষ্টা করব। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো আমরা এই যে স্বরধ্বনিগুলো বুঝতে পারলাম, তাহলে এবারে এর সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে এই যে পরবর্তী অধ্যায় যেটা আসবে সেটা হচ্ছে যে ধ্বনি পরিবর্তন। তো সেটা আগে আমরা একটু দেখি যে ব্যঞ্জন ধ্বনিগুলোর একটা পরিচয় আমাদের লাগবে। স্যার এখান থেকে কোশ্চেন কিরকম আছে? স্যার আজকে আমি প্রথম জয়েন করেছি। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আজকে আমি প্রথম জয়েন করেছি। আমি অনেক চেষ্টা করছিলাম জয়েন করার জন্য কিন্তু হচ্ছিল না, অনেক লেটে হলাম। হ্যাঁ তো স্যার আমি আজকে প্রথম ক্লাস, ঠিক আছে? আচ্ছা, একটু বিষয়টা যদি একটু ক্লিয়ারলি বলেন, কি পড়া হলো স্যার, বিষয়টা একটু যদি বলেন, আমি কিছু বুঝতে পারলাম না। আচ্ছা, আপনি ক্লাসটা আজকের যে শুরু থেকে, সেই শুরু থেকে ক্লাসটা করেননি? না স্যার, আমি অনেক চেষ্টা করলাম জয়েন করার, কিন্তু জয়েন করতে পারছি না। আমি স্যার বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, আমার একটু মনে যদি হয়, প্রথম থেকে বলেন। হ্যাঁ স্যার। আমার মনে হয় ক্লাসটা ইনস্টিটিউটের কাছে রেকর্ড পাবেন আপনি, সেটা হ্যাঁ একটু স্যার, দেখে রেকর্ড নিন। দেওয়া হয়। ক্লাসটা একটু রেকর্ডটা দেখে নিন, কারণ এতজন ছেলে মেয়ের কাছে বসিয়ে রেখে আবার যদি আমি এটাকে নতুন করে বলতে যাই তাহলে তো ক্লাসটা এগোবে না। সেই জন্য ক্লাসটা আপনি রেকর্ড দেখে নিন। হ্যাঁ স্যার, আমি নতুন করে না বললেও কোনো অসুবিধা নাই। রেকর্ড গুলো যদি আমাকে দেওয়া হয়, আমাকে ওনারা হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন আপনি যে রেকর্ড পুরনো তো, রেকর্ড যেগুলো আছে, রেকর্ড কিন্তু আমাকে পুরনো নয়, দেওয়া হয়নি স্যার। গুলো পাওয়া যাবে, রেকর্ড গুলো ক্লাসের পর দিয়ে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড আজকে গুলো যে ক্লাসের পর ক্লাসটা দিয়ে হলো, দেবে। আজকের না, যে ক্লাসটা হলো, কালকে আজকের আমি রেকর্ডটা admission আপনি হয়েছি। পেয়ে যাবেন। কালকে স্যার স্যার, এডমিশন 8টা হয়েছে, তো হ্যাঁ কালকে আমি ওনাদেরকে অনেক মেসেজ করেছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি রেকর্ডটা একটু দেখে নেবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন। আশা করি বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা আপনি 1 ঘন্টার ভিডিও পেয়ে যাবেন রেকর্ড। আচ্ছা, বেশ। যেটা বলছিলাম এখান থেকে কিরকম কোশ্চেন আছে? এখান থেকে কোশ্চেন আসবে হচ্ছে যে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি, অথবা কোন মৌলিক স্বরধ্বনিটি স্বরবর্ণ হিসাবে উল্লিখিত নয়, নিচের কোনটি বিবৃত স্বর। এই জায়গাটা থেকে, ওই সংবৃত বিবৃত থেকে কোশ্চেনটা বেশি আসে, টেটের ব্যাকরণ থেকে। নিচের কোনগুলি অর্ধ বিবৃত, এই রকম প্রশ্ন কিন্তু এমসিকিউ থেকে থাকবে। আমরা এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করাবো, কিন্তু ব্যাকরণটা একটু যদি আমরা চ্যাপ্টার ওয়াইজ না করি, তাহলে এমসিকিউ করতে গেলে আমরা বোঝাতে পারবো না তখন। কারণ এমসিকিউ তো বিভিন্ন জায়গা থেকে তোমার হচ্ছে গিয়ে হ্যাপাজারলি কোশ্চেন এলে তখন ব্যাপারটা ঘেঁটে যাবে। সেই জন্য আমরা চ্যাপ্টার গুলোকে একটু কমপ্লিট না করলে এমসিকিউ এর দিকে যাওয়াটা ঠিক হবে না। তো দেখো, এখানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণকে আমরা রেখেছি, এদের একটু পরিচয় নিয়ে নিতে হবে। এগুলো আমরা কিছু কিছু ক্ষেত্রে একটু লিখে নিতেও পারি, কারণ ব্যঞ্জন বর্ণটার ক্ষেত্রে একটু লিখে নিতে পারো তোমরা। এখানে দেখা যাচ্ছে যে ক, খ, গ, ঘ, ঙ যেভাবে ব্যঞ্জন বর্ণগুলো আমাদের কাছে সাজানো আছে, ব্যাকরণ মানে আমাদের বর্ণমালাতে ঠিক সেভাবেই সাজানো রয়েছে। প্রথমত আমি বলবো, এই প্রথম 25টা মানে ম পর্যন্ত স্ক্রিন প্রেজেন্ট করা আছে, নিশ্চয়ই স্ক্রিনে দেখা যাচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু একটা টেবিলের মধ্যে সাজানো রয়েছে। এই প্রথম 25টা ব্যঞ্জন বর্ণকে এক কথায় বলা হবে স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ। অর্থাৎ এই ক থেকে ম পর্যন্ত ব্যঞ্জনগুলোকে এরা
প্রত্যেককেই যে নামে পরিচিত, সেটা হচ্ছে স্পর্শ ব্যঞ্জন। স্পর্শ ব্যঞ্জন বা বর্গীয় ব্যঞ্জন। যেমন তোমরা কেউ বাঁকুড়ায়, কেউ পুরুলিয়ায়, কেউ মেদিনীপুর, কেউ হাওড়া, কিন্তু সকলেই পিকের স্টুডেন্ট, সকলেই পিক ইনস্টিটিউটের স্টুডেন্ট। এটা যেমন প্রত্যেকের মধ্যে একটা পরিচয়, এই বর্ণগুলোরও ডিফারেন্ট ডিফারেন্ট পরিচয় আছে, কিন্তু এরা সবাই ক থেকে ম, এই প্রথম 25টা এদেরকে যদি একটা নামে বলতে হয়, তাহলে এরা সবাই স্পর্শ ব্যঞ্জন, মানে স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ। অর্থাৎ এরা উচ্চারণের সময় বাকযন্ত্রের, বাকযন্ত্র কোনটা? বাকযন্ত্র হচ্ছে ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত যতগুলো অর্গ্যান, যতগুলো দিক আমাদের কথা বলতে সাহায্য করছে, তারা সকল এই টোটাল একটা সিস্টেমকে বলা হচ্ছে বাকযন্ত্র। যেমন হচ্ছে ফুসফুস আমাদের বাতাসটাকে ধরে রাখে বা বাতাসটাকে সাপ্লাই দেয়, তারপরে কণ্ঠ নালী দিয়ে সেই বাতাস আসে। স্বরতন্ত্রী অর্থাৎ যেটাকে আমরা টুটি বলি গোদা বাংলায়, সেখানে একটা ভালভ আছে, সেই ভালভটা বাতাসটাকে আটকায় ছাড়ে, আটকায় ছাড়ে, স্বরতন্ত্রী। তারপরে তো কণ্ঠ, তালু, মূর্ধা আমরা জানি, আমি আগের দিন বলে দিয়েছি তালুক আর কি, মূর্ধা কি, দাঁত কি, নাক, ঠোঁট, এগুলো আমরা সবই জানি। এই টোটাল যে যন্ত্রটা আমাদের কথা বলতে সাহায্য করছে, এদেরকে বলা হচ্ছে বাকযন্ত্র। এই ক থেকে ম পর্যন্ত এই 25টা ব্যঞ্জন উচ্চারণের সময় বর্ণগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ু কোথাও না কোথাও স্পর্শ করে, যেখানে যেখানে স্পর্শ করে সেই অনুযায়ী ব্যঞ্জনগুলোর নাম হয়েছে। কিন্তু স্পর্শ তো অবশ্যই করে, সেই জন্য স্পর্শ বর্ণ। আর বর্গীয় বর্ণ কেন? এই প্রথম 5টা লাইনকে মানে পাশাপাশি, অর্থাৎ হরাইজেন্টালি ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ, হরাইজেন্টালি মানে পাশাপাশি, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম, এই পাশাপাশি বর্ণের যে সারিগুলো আছে, এদেরকে আমরা এই প্রথম বর্ণটার নাম অনুযায়ী এদেরকে বর্গ বলে চিহ্নিত করি। বর্গ, ব গয়েরে বর্গ। অর্থাৎ এই ক খ গ ঘ ঙ এরা হচ্ছে ক বর্গের বর্ণ। চ ছ জ ঝ ঞ এরা হচ্ছে চ বর্গের বর্ণ। ট ঠ ড ঢ মূর্ধন্য এরা হচ্ছে ট বর্গ। এরা হচ্ছে ত বর্গ এবং এরা হচ্ছে প বর্গ। ক চ ট ত প এরা হচ্ছে বর্গের নামকরণ করবে, এরা প্রথমে বসে রয়েছে, মাথায় বসে রয়েছে, সেই জন্য এদের নামে এগুলোকে বর্গ বলা হয়। তো বর্গীয় ব্যঞ্জন, সেই জন্য এই জয়ের নাম বর্গীয় জ, এই জয়ের নাম বর্গীয় জ। কিন্তু এই জয়ের নাম বর্গীয় জ হয়নি, এই জয়ের নাম অন্তস্থ জ, কারণ এটা অন্তস্থ ব্যঞ্জন। ওখানে গিয়ে দেখবো ওরা আর বর্গীয় নয়, ওরা অন্তস্থ ব্যঞ্জন, ভালো করে দেখবো। তাই এখানে গিয়ে দেখবো এটা বর্গীয় ব, বর্গের মধ্যে আছে বলে এর নাম বর্গীয় ব। এটা আর বর্গ নয়, এইখানে বর্গ শেষ হয়ে গেছে, এখানে বর্গ শেষ হয়ে গেছে, এটা কিন্তু অন্তস্থ ব। এবং এই অন্তস্থ বয়ের পরিচয় কি, চিনবো কিভাবে, সব আমি আলাদা করে বলছি। তার আগে আমরা দেখে নিচ্ছি যে বর্গীয় ব বা সিম্পলি বর্গীয় জ এবং অন্তস্থ জ দুজনেই কিন্তু জ উচ্চারিত হয়, হ্যাঁ, কিন্তু একজনের নাম বর্গীয় জ, অর্থাৎ এই পর্যন্ত এরা বর্গ বলে চিহ্নিত হয়ে আছে, বাকি 15টা আর বর্গ নয়। সেই জন্য এই জ আর বর্গীয় জ নাম নেই, নাম পায়নি। এই জ কিন্তু বর্গীয় জ নাম পায়নি, অন্য ব বলে পরিচয় রয়েছে, বা এই জয়েরও পরিচয়টা অন্য নামে রয়েছে। তাহলে বর্গ হচ্ছে ক বর্গ, এই 5টা বর্গ ক চ ট ত প। এই ক বর্গের বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের উচ্চারিত হয় কোথা থেকে? কণ্ঠ থেকে। কণ্ঠ থেকে ক বর্গের বর্ণগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হয়। অ্যাকচুয়ালি এখানে আমি জ ফলা দেব না, তো যদি আমি জ ফলা দিই তাহলে বলবো এগুলো হচ্ছে কণ্ঠ বর্ণ, তাহলে বলবো কণ্ঠ বর্ণ। ক বর্গের বর্ণগুলো সবই হচ্ছে কণ্ঠ বর্ণ। চ বর্গের বর্ণগুলো তালু থেকে উচ্চারিত হয়, তাই এগুলোকে বলা হবে তালব্য বর্ণ, তালব্য বর্ণ বা তালব্য ব্যঞ্জন বর্ণ।
ট বর্গের বর্ণগুলো মূর্ধা। মূর্ধা কোনটা? আমাদের মুখের ভিতরের দিকে ওপরের অংশে পিছনের দিকটা যেখানে আলজিওবা আছে ঠিক সেই জায়গাটা, অর্থাৎ তালুর পিছনের দিকটা, টাগরা বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে মূর্ধা। তো মূর্ধন্য, মূর্ধন্য ময়ে দীর্ঘ ধয়ে রেপ দন্তন্নয়ে জফলা। মূর্ধন্য বানানটা বেশ মজার। মূর্ধন্য বানানের মধ্যে মূর্ধন্য থাকবে না, মূর্ধন্য বানানের মধ্যে দন্তন্য আছে, মূর্ধন্য নেই। মানে ময় দীর্ঘ ধয়রে দন্তন্নয় জফলা। এটা একটু মজা করে মনে রাখা যায়, মূর্ধন্য বানানের মধ্যে মূর্ধান্য নয়, দন্ত ন হয়, ময় দীর্ঘ ধয়রে দন্তন্নয় জফলা। তাহলে মূর্ধন্য ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ট ঠ ড ঢ মূর্ধন্য। ত থ দ ধ দন্তন্য এরা হচ্ছে দন্ত ব্যঞ্জন, এরা দন্ত, দন্ত বর্ণ বা দন্ত ব্যঞ্জন বর্ণ। আর এরা হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন বর্ণ, ওষ্ঠ বর্ণ। তাহলে কেন এদের এরকম নামকরণ করা হয়েছে? এই বর্ণগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ুটা ক খ গ ঘ ও উচ্চারণের সময় শ্বাসবায়ু কণ্ঠে স্পর্শ করে, কণ্ঠে। চ ছ জ ঝ ই উচ্চারণের সময় শ্বাসবায়ু তালুতে স্পর্শ করে। ট ঠ ড ঢ মূর্ধন্যের সময় শ্বাসবায়ু মূর্ধা, মূর্ধা বলতে তালুর পিছনের অংশ, সেখানে স্পর্শ করে। ত থ দ ধ দন্তন্য উচ্চারণের সময় বাধা পাচ্ছে জিহ্বা বা শ্বাসবায়ু কোথায়? দাঁতে, সেই জন্য দন্ত বর্ণ। প ফ ব ভ ম উচ্চারণের সময় শ্বাসবায়ু ওষ্ঠে বা ঠোঁটে বাধা পাচ্ছে, সেই জন্য এগুলো ওষ্ঠ বর্ণ। এরা সকলেই কিন্তু স্পর্শ বা বর্গীয় বর্ণ হলেও কোনো পাঁচটা কণ্ঠ, দ্বিতীয় পাঁচটা তালব্য, তৃতীয় পাঁচটা মূর্ধন্য, চতুর্থ পাঁচটা দন্ত, পঞ্চম পাঁচটা ওষ্ঠ। এখানটা গেল। এবারে চলে আসি, এদের মধ্যে আবার এই পঞ্চম পজিশনে থাকা উ ইয় মূর্ধন্য দন্তন্য ম, এই পঞ্চম পজিশনে থাকা বর্ণগুলোকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন। পঞ্চম পজিশনে থাকা এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের ধ্বনি পরিবর্তন যখন বোঝাবো তখন লাগবে। আমরা বলবো নাসিক কি ভবন, তখন নাসিক্য ব্যঞ্জনগুলোর প্রসঙ্গ আসবে। তখন কিন্তু আমাদের আর বারবার এই নাসিক্য ব্যঞ্জন এইগুলো বলার অবকাশ থাকবে না। আমাদের মনে রাখতে হবে নাসিক্য ব্যঞ্জন হচ্ছে 5 নম্বর পজিশনে থাকা বর্ণগুলো উ ইয় মূর্ধন্য দন্তন্য ম, এগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। আচ্ছা, এটা গেল নাসিক্য ব্যঞ্জন। এদের মধ্যে আরো কিছু জিনিসের পরিচয় আমরা নেব, তার জন্য একটা পরের টেবিলে আমরা চলে আসি। দেখো এখানে সেই 25টা বর্ণকে নিয়ে একটা টেবিল করা হয়েছে। সেই 25টা বর্ণের মধ্যে আমরা নাম পরিষ্কার দিয়ে দিয়েছি। কণ্ঠ, উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, যা যা আমি এতক্ষণ ধরে বলছিলাম সেগুলো এই টেবিলে রয়েছে। উচ্চারণ স্থান হচ্ছে তালু বা তালব্য, উচ্চারণ স্থান মূর্ধা, উচ্চারণ স্থান দন্ত, উচ্চারণ স্থান ওষ্ঠ। তো সেই অনুযায়ী এটা এখানে পেয়ে যাচ্ছি। নেক্সট কতগুলো নাম পাচ্ছি? অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য, নাসিক্য, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। তো এইভাবে দেখা যাচ্ছে যে 1 নম্বর পজিশনের বর্ণ আর 3 নম্বর পজিশনের বর্ণ এগুলো হচ্ছে অল্প প্রাণ বর্ণ। এখন অল্প প্রাণ কথাটার মানে কি? প্রাণ কথাটার মানে হচ্ছে শ্বাসবায়ু। এই যে প্রাণ, প্রাণ কথাটার মানে হচ্ছে, প্রাণ মানে হচ্ছে শ্বাসবায়ু। প্রাণ পয়রা ফলাকার মূর্ধন্য প্রাণ, প্রাণ মানে হচ্ছে শ্বাসবায়ু, প্রাণ মানে হচ্ছে শ্বাসবায়ু। অল্প প্রাণ মানে হলো যে ধ্বনিগুলো উচ্চারণের সময়তে শ্বাসবায়ু কিছুটা কম নির্গত হবে, কিছুটা কম। অল্প প্রাণে তুলনামূলকভাবে কম শ্বাসবায়ু নির্গত হয়। আর মহাপ্রাণ ধ্বনি বলতে সেগুলোতে উচ্চারণের সময় শ্বাসবায়ু বেশি নির্গত হয়। আমরা মাপতে পারবো না, ভাষা বিজ্ঞান তাদের গবেষণা থেকে তারা এটাকে মেপেছেন এবং সেই অনুযায়ী সকলে আমরা স্বীকার করে নিচ্ছি যে মহাপ্রাণ মানে হচ্ছে বেশি শ্বাসবায়ু নির্গত হয়। তার নিরিখে অল্প প্রাণ মহাপ্রাণ নামকরণ করা হয়েছে। এবং এই অল্প প্রাণ মহাপ্রাণ কিন্তু এই প্রথম 5টা সারি অর্থাৎ ক থেকে ম এই 25টা বর্ণের মধ্যে চিহ্নিত হচ্ছে। প্রতিটি বর্গেরই প অল্প প্রাণ,
ব অল্প প্রাণ মানে 1 নম্বর 3 নম্বর অল্প প্রাণ, 2 নম্বর 4 নম্বর মহাপ্রাণ। এবারে দেখা যাচ্ছে যে প্রথম দুটোকে অঘোষ করা হয়েছে, অর্থাৎ একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ, অর্থাৎ প্রথম দুটোকে বলা হয়েছে অঘোষ। এখন ঘোষ কথার অর্থ কি? ঘোষ কথার অর্থ হচ্ছে, ঘোষ কথার অর্থ হচ্ছে নাদ বা গাম্ভীর্য, নাদ বা গাম্ভীর্য, অর্থাৎ বেশি ভাইব্রেশন হয়, বেশি ভাইব্রেশন হয়, কম্পন বেশি হয়, গাম্ভীর্য বেশি হয়, সেগুলোকে বলা হচ্ছে ঘোষ ব্যঞ্জন। মানে গ, ঘ, ঙ উচ্চারণ করার সময় আমাদের শব্দ তো কম্পাঙ্কের ওপর নির্ভর করে হয়, সব শব্দই কম্পাঙ্ক, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের ওপরে তাকেই আমরা শুনতে পাই, তা নাহলে শুনতে পাবো না। তো ঘোষকে কিন্তু স্বঘোষও বলা হয়, স্বঘোষ, দন্তস্ব ঘয়কার মূর্ধন্যস্ব, ঘোষ বা স্বঘোষ। তো যেগুলো ঘোষ ধ্বনি বলা হচ্ছে বা স্বঘোষ ধ্বনি বলা হবে, সেগুলো অ্যাকচুয়ালি বেশি গম্ভীর উচ্চারণ, অর্থাৎ স্বরতন্ত্রীর কম্পনটা অনেক বেশি জোরালো। তুলনামূলকভাবে যেগুলোকে অঘোষ বলছি আমরা, সেখানে কম্পনটা এদের তুলনায় কিছুটা হলেও কম, তাই অঘোষ। অঘোষ মানে কম্পন নেই এটা বলছি না, অঘোষ মানে কম্পন আছে, কিন্তু স্বঘোষ ব্যঞ্জনগুলোর তুলনায় কম্পনটা কিছুটা হলেও কম, সেই জন্য এটাকে বলছি অঘোষ, অর্থাৎ প্রথম দ্বিতীয় বর্ণ। এবং সেটা কিন্তু শুধু ক খ এর জন্য প্রযোজ্য নয়, সেটা ক খ চ ছ ট ঠ ত থ প ফ সবার জন্য প্রযোজ্য। আবার ঘোষটাও ঠিক তাই, 1 3 4 5 প্রত্যেকের জন্য প্রযোজ্য। এখানে বললাম না স্যার এটাকে তো নাসিক্য বললেন, নাসিক্য বলেছি একটাই কারণে, সেগুলো নাকি সুরে সাউন্ড গুলো উচ্চারিত হয় বলে নাসিক্য, কিন্তু গাম্ভীর্যতার নিরিখে, ভাইব্রেশনের নিরিখে কিন্তু এটা আবার স্বঘোষও বটে। গ ঘ উ কিন্তু একদিক থেকে স্বঘোষও বটে। এখান থেকেও প্রশ্ন দেয় যে স্বঘোষ অল্প প্রাণ কোনটি, এরকম তোমাকে প্রশ্ন দেবে, যে এমসিকিউ থেকে যেগুলো থাকে আর কি, যে নিচের কোনটি স্বঘোষ অল্প প্রাণ। তার মানে আমাকে খুঁজে নিতে হবে স্বঘোষ অল্প প্রাণ মানে এই টেবিলের বর্ণগুলো হবে, এই টেবিলের বর্ণগুলো হচ্ছে স্বঘোষ অল্প প্রাণ। এখান থেকে আপার প্রাইমারি টেটের প্রশ্ন তো খুব একটা আমাদের নমুনা নেই, কারণ আপার প্রাইমারি আমাদের রাজ্যে খুব একটা বেশি হয়নি, প্রাইমারি টেটটা তবু অনেকবার হয়েছে। আপার তো একটাই পরীক্ষা হয়েছে এক্স্যাক্টলি 2015 সালে। তো আপারের নমুনা খুব একটা দেখাতে পারা যাবে না, একবারই 150 নম্বরের আপার টেট হয়েছে। আর 2012-তে একটা টেট হয়েছিল, সেটাতে আপারের 90 মার্কসের একটা টেট হয়েছিল 2012-এ, সেটাতে এসএলএসটির খাতা দেখার সঙ্গে সেটাকে সম্পর্ক করা হয়েছিল যে টেটে পাশ করলে খাতা দেখা হবে, সেখানে আবার 150 নম্বর হয়নি। তো ফুল লেন্থে আপার প্রাইমারি টেট হয়েছে 2015 সালে, তার একটা মাত্র উদাহরণ আমরা পেতে পারি, কিন্তু আমাদের বেশ কয়েকটা প্রাইমারি টেট হয়ে গেছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অল্প প্রাণ মহাপ্রাণ থেকে কিন্তু প্রশ্ন একাধিকবার এসেছে, এবং মানে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনিগুলোর পরিচয় থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসে বা আসছে। তাহলে আমরা অঘোষ, ঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য, কোনগুলো কণ্ঠ, কোনগুলো তালব্য, কোনগুলো মূর্ধা, কোনগুলো দন্ত, কোনগুলো ওষ্ঠ, এই প্রথম 25টা যা পরিচয় পেলাম তা কিন্তু আর নতুনত্ব কিছু নেই, এর বাইরে কোনো কিছু প্রয়োজন পড়বে না। এইটাই হচ্ছে এই প্রথম 25টার পরিচয়, অর্থাৎ তারা স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ, তারপরে কেউ কেউ কণ্ঠবর্ণ, কেউ কেউ তালব্য বর্ণ, কেউ কেউ মূর্ধন্য, কেউ কেউ দন্ত, কেউ কেউ ওষ্ঠ, কেউ অল্পপ্রাণ, কেউ মহাপ্রাণ, কেউ অঘোষ, কেউ স্বঘোষ, কেউ নাসিক্য। যা ছবিতে দেখছি সেই ছবিটুকুর বাইরে আর কোনো কিছুর পরিচয় এখান থেকে প্রয়োজন হবে না। এবারে পরবর্তী যে 15টা বর্ণকে আমরা আসছি, সে তাদের একটু পরিচয় নিয়ে নিই। ম পর্যন্ত তো বর্গীয় বর্ণ চলে গেল, স্পর্শ বর্ণ চলে গেল, এইবারে চলে আসছে অন্তস্থ বর্ণ। বানানটা হচ্ছে অন্তস্থ, অ দন্তন্বয়ে তয়ে, বিসর্গ দন্তস্বয়ে থয়ে, অন্তস্থ ব্যঞ্জন। তারা এই চারটেকে বলা হয় অন্তস্থ ব্যঞ্জন। অন্তস্থ বানানটা আমি একটু লিখবো, অ দন্তন্বয়ে তয়ে বিসর্গ, অ দন্তন্বয়ে তয়ে বিসর্গ দন্তস্বয়ে থয়ে, অন্তস্থ। এই অন্তস্থ কথাটাকে যদি একটুখানি আমরা ভেবে দেখি, তাহলেই কিন্তু এদের পরিচয়টা বুঝতে সুবিধা হবে।
অন্তস্থ মানে অন্তরে স্থিত। এই শেষে দন্তস্বয়ে থয়ে আছে মানে হচ্ছে স্থিত বা অবস্থা বোঝাচ্ছে। যেমন ধরো ভ্রূণস্থ শিশু, ভ্রূণস্থ শিশু মানে কি ভ্রূণে স্থিত যা। এই দন্তস্বয়ে থয়ে কথাটা মানে হচ্ছে থাকা বোঝাচ্ছে। কোথায়? অন্তরে। অন্তর মানে এই বিসর্গটা কি কোণে আসছে? র আসছে। বিসর্গটা হচ্ছে র, বিসর্গটাকে আমরা র ধরে নেব। যে কোনো বিসর্গ তার আড়ালে দুটো বর্ণ লুকিয়ে থাকে, একটা হচ্ছে র অথবা দন্তস্ব, কেউ না কেউ লুকিয়ে আছে। বিসর্গ এর আড়ালে কেউ না কেউ লুকিয়ে আছে, আইদার র, র অর দন্তস্ব, কেউ না কেউ লুকিয়ে আছে। এই অন্ত শব্দটির আড়ালে র লুকিয়ে আছে। র মানে এটা হচ্ছে একটা রজাত বিসর্গ, মানে অন্তরে স্থিত। অন্তস্থ, অন্তরে মানে মধ্যে। কাদের মাঝখানে আছে দেখি? স্পর্শবর্ণ তারপরে আছে, আর উষ্ম বর্ণের আগে আছে। উষ্ম বর্ণ কোনগুলো? তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। এই চারটে ব্যঞ্জনকে বলা হয় উষ্ম ব্যঞ্জন। হস্যৌ মূর্ধন্যস্বয়ে ময়ে উষ্ম। উষ্ম মানে হচ্ছে শ্বাসবায়ু। যেমন আমি বললাম যে প্রাণ মানেও শ্বাসবায়ু, উষ্ম মানেও হচ্ছে শ্বাসবায়ু। এই তুমি দেখো স উচ্চারণ করার সময়তে প্রচুর বাতাস বেরিয়ে যাচ্ছে। স, যে কোনো স, সে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স উচ্চারণ করার সময়তে শ্বাসবায়ু সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে এবং হ প্রচুর শ্বাসবায়ু নির্গত হচ্ছে। সেই জন্যে এই তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ এগুলোকে উষ্ম ব্যঞ্জন বলা হয়। তালব্য শকেও বলা হচ্ছে উষ্ম, হস্য মূর্ধন্য শয়ে ময়ে, মূর্ধন্য শকেও বলা হচ্ছে উষ্ম, দন্ত শকেও বলা হচ্ছে উষ্ম, আর হ কেও বলা হচ্ছে উষ্ম। উষ্ম মানে হচ্ছে শ্বাসবায়ু। তাহলে স্পর্শ বর্ণের পরে আর উষ্ম বর্ণের আগে, অর্থাৎ এদের দুজনের অন্তরে বা মাঝে, স্পর্শ বর্ণ আর উষ্ম বর্ণ, এদের দুজনের অন্তরে বা মাঝে যারা রয়েছে তারা হচ্ছে অন্তস্থ বর্ণ। সেই জন্য এই জয়ের নাম অন্তস্থ জ। আমরা যেটাকে উঞ্জ বলি গোদা বাংলায়, আমরা যেটাকে গোদা বাংলায় উঞ্জ বলি সেটা হচ্ছে অন্তস্থ জ। আমরা যেটাকে, আমরা কিন্তু এই ব কে কি বলি? অন্তস্থ ব। অ্যাকচুয়ালি এই ব কে আমরা বলছি অন্তস্থ ব। কেন এই বয়ের, তাহলে আমাদের এই বয়ের পার্থক্য কি? এই দুটো বয়ের পার্থক্য হচ্ছে এই অন্তস্থ বগুলো না উচ্চারণ হবে না। যেমন ধরো মন্বন্তর, মন্বন্তর শব্দের মধ্যে মন্বন্তর ম দন্তন্বয়ে বয়ে দন্তন্বয়ে তয়ে র, এই মন্বন্তরে এই যে বটা রয়েছে এটা হচ্ছে এই অন্তস্থ বটা। দেখো মনুযুক্ত অন্তর মন্বন্তর হয়, মনুযুক্ত অন্তর, এই মনুযুক্ত অন্তর এটা সন্ধির ফলে এসেছে। এই বগুলো কিন্তু সবই সন্ধিবদ্ধ ব, কিংবা প্রকৃতি প্রত্যয় যোগে এই বগুলো হয়। এই বগুলোর উচ্চারণ দেখতে পাওয়া মানে উচ্চারণ হয় না। এই বগুলো লেখা হয় বটে কিন্তু উচ্চারণ হয় না। মন্বন্তর, স্বস্তি, হ্যাঁ, স্বাগতম। তারপর আমরা যদি বলি যে অন্বেষণ, অন্বেষণ অদন্তন্বয় বয়েকার মূর্ধন্য স মূর্ধন্য, দেখো এই সমস্ত ব কিন্তু অন্তস্থ ব। এখন কথা হচ্ছে যে ক্লাস ওয়ানের বইয়েতে দেখবে যে হয়তো অন্তস্থ বয়ের অন্তস্থ বটা কি অফ করে দিয়েছে, রাখেনি, কিন্তু এটা উচিত না। কারণ হচ্ছে অন্তস্থ বয়ের ব্যবহার এখন আর নেই, এই যুক্তি সম্পূর্ণ ভুল। মন্বন্তর শব্দটাকে তুমি ভাষা থেকে সরাবে কি করে? স্বস্তিক শব্দটাকে সরাবে কি করে? স্বস্তি শব্দটাকে সরাবে কি করে? স্বাগতম শব্দটাকে সরাবে কি করে? হ্যাঁ, তো এগুলো সবই আছে, কিন্তু হয়তো ওদের বাচ্চাদেরকে দুটো ব দিয়ে কনফিউজ তো করার না করার জন্য হয়তো একটা ব কে অফ করে দিয়েছে ওই ক্লাস ওয়ানে, সেটা হয়তো ক্লাস ফোরে আবার তার ব্যবহার রয়েছে হয়তোবা। তো যাই হোক, অন্তস্থ ব হচ্ছে সেটাই যে বয়ের উচ্চার, যেটা ব ফলা রূপে ব্যবহৃত হয়, ব ফলা, এবং সেই বটি থেকে আমরা আওয়াজটা পাবো ওয়া, ওয়া ডাব্লুর মতো করে, যাকে আমরা বলি সেমি ভাওয়েল বা অর্ধস্বর। তাহলে অন্তস্থ জ এবং অন্তস্থ ব এই দুটো বর্ণকে ইংরেজিতে যেমন ওয়াই এবং ডাব্লুকে বলা হয় সেমি ভাওয়েল, বাংলাতে ঠিক এই ওয়াই এর এগেনস্টে অন্তস্থ জ আছে
এবং এই বয়ের এগেনস্ট, এই ডাব্লুর এগেনস্টে অন্তস্থ ব আছে, দুটোকে বলা হচ্ছে সেমি ভাওয়েল বা অর্ধস্বর। তা এটা গেল। তো এরা র এবং ল এরাও কিন্তু এই অন্তস্থ বর্ণের মধ্যে পড়ে যায়। র এর আর একটা পরিচয় আছে, র কে বলা হয় রনিত ব্যঞ্জন, রনিত বা কম্পিত। রনিত মানে রনন শব্দটির মানে হচ্ছে কম্পন, রনিত বা কম্পিত ব্যঞ্জন, র কে বলা হয় রনিত বা কম্পিত ব্যঞ্জন। ল কে বলা হয় পার্শ্বিক ব্যঞ্জন, ল কে বলা হয় পার্শ্বিক ব্যঞ্জন, ল কে বলা হয় পার্শ্বিক ব্যঞ্জন। হ্যাঁ, কেননা ল উচ্চারণের সময় শ্বাসবায়ু দুপাশ দিয়ে বের হয়, জিহ্বার দুপাশ দিয়ে বের হয়, সেজন্য একে বলা হয় পার্শ্বিক ব্যঞ্জন। তাহলে এবার ডয়ে বিন্দু র আর ঢয়ে বিন্দু র এই দুটোকে বলা হয় তারণজাত ব্যঞ্জন। অ্যাকচুয়ালি এদের উচ্চারণটা কেমন জানো তো, র, মানে এই ডয়ে বিন্দু র এর উচ্চারণটা হচ্ছে, এর রটা হবে জিহ্বা একটুখানি ঘর্ষণ করবে, র। এটা হচ্ছে ডয়ে বিন্দু র এর অ্যাকচুয়ালি উচ্চারণের নেচার, তাড়িত হবে, তাড়িয়ে দিচ্ছে জীবকে, র, কিন্তু মানে শ্বাসবায়ু ওকে তাড়ানোর চেষ্টা করছে, তো ওই জন্য জীব একটুখানি র হচ্ছে, এটাকে বলছে তারণজাত ব্যঞ্জন, ডয়ে বিন্দু র এবং ঢয়ে বিন্দু র। আচ্ছা, অন্তস্থ অ, দেখো এটাকে আমরা সবাই বলছি অন্তস্থ অ, অ্যাকচুয়ালি অন্তস্থ জটাই কিন্তু একটা শূন্য বসে গিয়ে অন্তস্থ অ হয়েছে। অন্তস্থ জয়েরই আর একটা ভিন্ন রূপ হচ্ছে, এই যে অন্তস্থ জয়েরই কিন্তু আর একটা ভিন্ন রূপ হচ্ছে অন্তস্থ অ, দুজনের মধ্যে পার্থক্য কিছু নেই, শুধু এখানে একটা শূন্য বসে গিয়ে এটা একটা অন্তস্থ অ আমরা বানিয়েছি। কাজেই এটা যেমন সেমি ভাওয়েল অন্তস্থ জ, অন্তস্থ অও কিন্তু সেমি ভাওয়েলের আওতার মধ্যেই পড়েছে, এরও কিন্তু আলাদা করে কোনো পরিচয় নেই। একই রকম ভাবে খণ্ডত, এটাও কিন্তু আসলে এই তয়ে হসন্ত, এই যে ত, এই ত, এটা এখানে খণ্ড, খণ্ড ত, মানে তয়ে হসন্তর যা ভূমিকা অর্ধেক ত, এটা আসলে একটা অর্ধেক ত। তাই খণ্ডত্বয়ের কিন্তু নির্দিষ্ট করে কোনো পরিচয় আমাদের এখানে দেওয়া হবে না বা থাকবে না। খণ্ডত মানে হচ্ছে অর্ধেক ত, তয়ে হসন্তর ফর্মটাই হচ্ছে খণ্ডত। অনুসার এবং বিসর্গ এই দুটো ব্যঞ্জনকে বলা হয় আশ্রয় স্থানভাগী ব্যঞ্জন বা অযোগবাহ ব্যঞ্জন। আশ্রয় স্থানভাগী ব্যঞ্জন, আশ্রয় স্থানভাগী মানে এরা কারোর সাহায্য নিয়েই বসবে, একা একা এদের ব্যবহার হয় না, কারো না কারোর আশ্রয়ে এরা বসে, এবং মূলত এরা স্বরবর্ণের আশ্রয় নিয়েই বসতে চায়, সেই জন্য এরা হচ্ছে আশ্রয় স্থানভাগী ব্যঞ্জন। চন্দ্রবিন্দুকে আমরা বলি একটা অনুনাসিক ব্যঞ্জন, মানে নাসিক্য ব্যঞ্জনগুলোর বিকল্পে কখনো কখনো এই চন্দ্রবিন্দু কাজ করে, তাই চন্দ্রবিন্দুকে আমরা বলি একটা অনুনাসিক ব্যঞ্জন, চন্দ্রবিন্দুকে বলবো অনুনাসিক একটা ব্যঞ্জন, চন্দ্রবিন্দু হচ্ছে অনুনাসিক ব্যঞ্জন। এই হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলোর মোটামুটি ভাবে নামকরণ। তাহলে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের নামকরণগুলো জানলাম, এতে করে আমাদের ধ্বনি, তার নামকরণগুলো যখন জানা হয়েছে, তখন এবারে আমাদের ধ্বনি পরিবর্তনটা পড়তে কিন্তু অসুবিধা হবে না। এবার দেখো আজকে যেটা আমরা পড়লাম, হ্যাঁ হ্যাঁ বলুন। তালবেশ মূর্ধন্য দন্তেশ কে শীষ ধ্বনি কি বলা হয়? হ্যাঁ বলা হয়, কেননা এই জন্যই বলা হয় যে এইগুলো উচ্চারণ করার সময়তে শীষ দেওয়ার মতো একটা আওয়াজ হয় বলে এটাকে শীষ ধ্বনিও বলা হয়ে থাকে। হ্যাঁ, ওই শীষ দেওয়ার মতো একটা আওয়াজ হয়ে যায় বলে এটাকে শীষ ধ্বনি বলা হয়, ঠিকই বলেছেন। আর তালবস্য মূর্ধন্য দন্তস্য হ্যাঁ, উচ্চারণ স্থানগুলো একটু বলবেন স্যার? অ্যাকচুয়ালি মানে আমাদের ব্যবহৃত দেখো মূর্ধন্যস্ব, মূর্ধন্যস্ব বাঙালির কাছে উচ্চারণ হয় না, কারণ আমরা মূর্ধন্যস্ব উচ্চারণ করতে পারি না, আমরা সব থেকে বেশি উচ্চারণ করি দন্তস্বকে। তবে হ্যাঁ, তালব্যস্বয় উচ্চারণটা আমাদেরকে করতে হয়, আবৃত্তি করলে, সংবাদ পাঠ করলে সিনসিয়ারলি তালব্য স এবং দন্ত স, দন্ত সটা একটু বেশি
শীষ দেওয়ার মতো আওয়াজ হবে, তালব্য স্বরটা একটু স, মানে আমরা যদি বলি যে শবদেহ, শবদেহ, তো সেটা মৃতদেহ, সব। তো জিওবাটা একটুখানি তালুর দিকে এগিয়ে গিয়ে উচ্চারণ করবে। আর যদি বলি যে সকলে, তো সকলে আমাদের উচ্চারণের সময় একটু যেন শীষ দেওয়ার ভাবটা বেশি থাকবে। এটা হচ্ছে দন্তস্বয়ের উচ্চারণ, মানে জিহ্বাটা দাঁতের দিকে আসছে দন্তস্বয়ের জন্য, আর জিহ্বাটা তালুর দিকে যাচ্ছে তালব্য স্বয়ের জন্য। এইটুকু পার্থক্য আছে। এবং আমাদের বেসিক্যালি উচ্চারণ হয় দন্তস্ব। আমরা যদি খুব সচেতনভাবে উচ্চারণ না করি, তাহলে আমরা সকলেই কিন্তু এই দন্তস্বকেই উচ্চারণ করে বসি। আর যখন যারা কোনো প্রতিযোগিতায় আবৃত্তি করছে, সংবাদ পাঠ করছে, অ্যাঙ্কারিং করছে, কোথায় কোন ব্যবহার করবো? সেটা তো, হ্যাঁ, সেটা আবার আমাদের বানানের উপর নির্ভর করছে কোথায় কোন স ব্যবহার করব। যেমন ধরা যাক তালব্য স ব সব মানে মৃতদেহ, আর দন্ত স ব সব মানে সকল। তাহলে এক একটা শব্দের বানানের জন্য এক এক রকম স ব্যবহার আছে, সেটা নির্দিষ্ট করা আছে। সেটা আমার ওপর নির্ভর করছে না, তোমার ওপরও নির্ভর করছে না। সেটা আমাদের ভাষা চর্চা বা ভাষা জ্ঞান অর্জন করতে করতে আমরা শিখে যাব যে কোথায় তালব্য স, কোথায় দন্তস্ব। এটা কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম বা ফর্মুলার উপর দাঁড়িয়ে নেই, ভাষা রীতিতেই আমাদেরকে শিখতে হবে। তাহলে স্যার স্বরচিহ্ন কি 10টি? স্বরচিহ্ন বলতে স্বরচিহ্ন ফলা যেটাকে বলে, ব্যঞ্জন ফলা যেরকম 6টি আছে একটা জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র অয়ের কোনো কার নেই, ঠিক বলেছো, অয়ের কোনো কার নেই। তাছাড়া যে কোনো স্বরবর্ণের কার চিহ্ন আছে ঠিকই। 11টা স্বরবর্ণের মধ্যে অ বর্ণটির কোনো কার চিহ্ন হয় না। তাছাড়া আয়ের কার চিহ্ন হয়, হস্যের কার চিহ্ন হয়, দীর্ঘের কার চিহ্ন হয়। এমনি ভাবে হস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও সকলেরই কার চিহ্ন হয়, অবশ্যই 10টি। ব্যঞ্জন ফলা 6টি স্যার। ব্যঞ্জন ফলা, তাহলে দেখো ব্যঞ্জন ফলা র ফলা, জ ফলা, ব ফলা, আর কি রয়েছে, রফলা, জফলা, বফলা রয়েছে, রেফ রয়েছে। রেপ ফলা। হ্যাঁ, আর কি রয়েছে, ত ফলা, ত ফলা হয়, ত রক্ত। হ্যাঁ হ্যাঁ, কয়ে তয়ে হয়। হ্যাঁ, তো এইটা অবশ্য এই ধরনের নির্দিষ্ট করে আমিও এটা কটা সংখ্যায় আছে গুণে কখনো দেখা হয়নি। তো এইগুলো কি ফলা বলা হয়। তো স্বরবর্ণের ক্ষেত্রে অবশ্যই 10টা, কারণ অ ব্যতীত সবই, বাকিগুলো সবই ফলা রয়েছে বা কার রয়েছে। ওটাকে আমরা ফলা বলবো না, স্বরবর্ণের ক্ষেত্রে ওটাকে কার বলাটাই যুক্তিযুক্ত। আর ব্যঞ্জনের ক্ষেত্রে অবশ্যই ফলা বলে থাকি আমরা। স্যার এই অন্তর্জ রল বা অন্তঃস্থটা কিভাবে? অন্তঃস্থজ রল ব, এটাকে বলা হচ্ছে অন্তঃস্থ ব্যঞ্জন, কেননা স্পর্শবর্ণের পরে আর উষ্ম বর্ণের মাঝে, স্পর্শবর্ণ আর উষ্ম বর্ণের অন্তরে বা মাঝে আছে বলে এদেরকে অন্তঃস্থজ বলা হচ্ছে, মানে অন্তঃস্থ ব্যঞ্জন বলা হচ্ছে। স্পর্শবর্ণ তো ম পর্যন্ত, আর তালব্যস্য থেকে উষ্ম বর্ণ, এদের দুজনের অন্তরে আছে বা মাঝে আছে, সেই জন্যে অন্তঃস্থ, মানে অন্তরে স্থিত, অর্থাৎ ভিতরে স্থিত বা মাঝে স্থিত, সেই জন্য অন্তঃস্থ নামকরণ করা হয়েছে। স্যার যদি সব বলে কয়টি বর্ণ আছে, তাহলে অন্তঃস্থটাকে আমরা বাদ দিয়ে গুনবো না ওইটা ধরেই গুনবো? না, অ্যাকচুয়ালি বর্ণ কয়টি আছে তাহলে কিন্তু অন্তঃস্থ ব থাকবে, বাদ দেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, কারণ কিন্তু অন্তঃস্থ বয়ে আমাদের প্রাইমারি বইতে ওটা বাদ দিয়ে কাউন্ট করা আছে, মোট 50টা করা আছে। হ্যাঁ, প্রাইমারি বইতে স্বরবর্ণেতেও ওটা একটা সত্যি বাদ দেওয়া আছে। আছে, লিটা বাদ দেওয়া আছে স্বরবর্ণে, আর ব্যঞ্জন বর্ণে বটা বাদ দেওয়া আছে। আমি সেটাই বলছিলাম, এখন ক্লাস 1-এর বইয়েতে আমি শুনেছি যে ছেলেমেয়েরা বলছিল যে ওটা আছে, কিন্তু এটা আসলে তোমরা যখন এটাকে আলোচনার জায়গায় যাবে তখন কিন্তু এটাকে তোমাকে যদি তুমি যদি এটা বলে দাও যে না অন্তঃস্থ ব বলে কিছু হয় না, তাহলে তোমাকে যখন জিজ্ঞাসা করবে যে মন্বন্তর শব্দ
বা স্বাগত শব্দের মধ্যে, অন্বেষণ শব্দের মধ্যে আপনি যে বটা পাচ্ছেন সেটা তাহলে এলো কোথা থেকে? তো ওটা প্রাথমিকের বইয়েতে, প্রাথমিকে বাচ্চাদের কাছে দুটো বয়ের যে তাদের যে পরিচয়, সেই পরিচয়টা হয়তো জটিল হয়ে যাবে বলে ক্লাস 1-এ ওটাকে হয়তো আপাতত ভাবে বাদ রাখা হয়েছে, কিন্তু তাকে ভাষা থেকে বাদ দেওয়ার কোনো অধিকার আমাদের কারুরই নেই। আর এটুকু যদি বলতে পারা প্রশ্নে যায়। পড়ে, তাহলে স্যার পরীক্ষায় যদি 50টা 52টা 50 52 53 আমরা কোনটাই টিক মারবো? ওরকম পড়ার কথা নয়, কারণ যেগুলো বিতর্কিত এরিয়া থাকবে সেখান থেকে প্রশ্ন পড়ার রকম কথা নয় আর কি। হ্যাঁ, সাধারণত ওরকম আসবে না। এগুলো কিছু জায়গা থাকে যেগুলোর এক কথায় তো উত্তর করা যায় না, সেই জন্য ওই ধরনের কন্ট্রাডিক্টরি প্রশ্ন থাকবেও না, কারণ যারা প্রশ্ন করবেন তারা এটাকে বুঝেন, তারা জানেনই। সেই জন্য এই ধরনের সমস্যাই তোমাদেরকে পড়তে হবে বলে আমার মনে হয় না খুব একটা, এবং এটা নিয়ে দুশ্চিন্তা করেও লাভ নেই। যুক্তির খাতিরে কখনো কোনো প্রশ্নের সম্মুখীন হলে এই থটটাকে, এই যুক্তিগুলোকে কাজে লাগাবে, তাহলে দেখবে যে অসুবিধা হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন ধ্বনি পরিবর্তনের জায়গায় চলে যাব, যেগুলো আমরা এতদিন পরিচয় নিলাম। এবার আমাদের এই পরিচয়গুলোকে কাজে লাগিয়ে যে অধ্যায়টাতে যাব সেটার নাম হবে ধ্বনি পরিবর্তন, অর্থাৎ সেখানে অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, স্বরভক্তি, বিপ্রকর্ষ, মধ্য স্বরাগম, এবং একইভাবে হচ্ছে গিয়ে তোমার এই ঘোষী ভবন, অঘোষী ভবন, অল্প প্রাণী ভবন, এইগুলো সমস্ত কিছু আমরা শিখতে পারবো। স্যার দুদিনের ক্লাসের পিডিএফটা দিলে খুব ভালো হয়। হ্যাঁ, আমি আজকে পিডিএফ তোমাদের স্যারকে দিয়ে দিচ্ছি, তোমরা আজকে পিডিএফ পেয়ে যাবে। ওকে স্যার, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আপনার নাম্বারটা দেবেন স্যার। পরীক্ষায়